আজকের গল্প ইলমা বেহেরোজ রচিত আমি পদ্মজা। গল্প পাঠে আমি জয়ন্তী। পর্ব সংখ্যা 50। শুনশান নীরবতা চারিদিকে। রাত গভীর থেকে গভীরতর হচ্ছে। পদ্মজা তীর্থের কাকের মতো অপেক্ষা করছে কখন রুম্পা চোখ খুলবে। বিভোর হয়ে ঘুমাচ্ছে। পদ্মজা নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছে। দরজায় কেউ টোকা দিতেই পদ্মজা সাবধান হয়ে গেল। রুম্পার নিরাপত্তা নিয়ে তার মন অস্থির হয়ে আছে। সে গম্ভীর কণ্ঠে জানতে চাইল, কে কে ওখানে? আমি। আমিরের কণ্ঠ শুনে পদ্মজা ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। এরপর দরজা খুলল। আমিরের চুল এলোমেলো, ক্লান্ত দেখাচ্ছে। সে পদ্মজাকে দেখে বলল, ঘুম ভেঙে গেল, তোমাকে মনে পড়ছে। আমি তো এখন যেতে পারবো না। আমি থাকি তাহলে? আমিরের নির্বিকার কণ্ঠ। পদ্মজা চোখ রাঙিয়ে বলল, শীতের রাতে মাটিতে থাকবেন? রুম্পা ভাবে বিছানায় ঘুমোচ্ছে। এই ঘরে থাকলে মাটিতেই থাকতে হবে। ঘরে যান। মাটিতেই থাকবো? ধুর, আপনি সব সময় ঘাড় তেরামি করেন। আপনাকে তো আমি বলে এসেছি কতটা দরকার রুম্পা ভাবির সাথে থাকা। গতদিনও বোনেদের সাথে ছিলে, আজ রুম্পা ভাবির সাথে। কয়টা দিনই তো, আজীবন একসাথেই থাকবো। আচ্ছা যাচ্ছি। এখনো ঘুমাওনি কেন? পদ্মজা একবার রুম্পাকে দেখে নিয়ে বলল, এই তো ঘুমাবো। আমির চারপাশ দেখে বলল, আর সাবধানে থাকবে। রিদওয়ান দোতলায় ঘুরঘুর করছে, ভয় পাবে না, আমি আছি। পদ্মজা চিন্তিত আমিরের চোখের দিকে তাকালো। বলল, আপনি আমার সাথে থাকতে নয়, দেখতে এসেছেন আমি ঠিক আছি নাকি, তাই না? ভয় পাবেন না তো একদম? আমির দু হাতে পদ্মজার দু গাল ধরল। আমি তো জানি আমার পদ্মাবতী কতটা সাহসী, এই জন্যই এই বাড়িতে আসার সাহস করতে পেরেছি। হাল্লাদ হয়েছে, এবার যান। আমির হেসে চলে গেল। পদ্মজা অনেকক্ষণ অন্ধকার বারান্দায় তাকিয়ে রইল। এরপর দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল। আমিরকে সে কতটা ভালোবাসে সে নিজেও জানে না। আমিরের প্রতিটি স্পর্শ, কথায়, ছন্দে হৃদয় স্পন্দিত হয়। আমিরের পাগলামি, খেয়াল রাখা, দায়িত্ববোধ সবকিছু পদ্মজাকে মুগ্ধ করে। একজন আদর্শ স্বামী বোধ হয় একেই বলে। আমিরের কথা ভাবতে ভাবতেই কখন যে ঘুমিয়ে পড়ল। ভালোবাসার মানুষদের নিয়ে ভাবা সময়টা জাদুর মতো। চোখের পলকে নির্ঘুম রাত কেটে যায়, নয়তো নিজের অজান্তে আবেশে ঘুম চলে আসে। সকালে উঠেই পূর্ণাকে গিয়ে ডেকে তুলল পদ্মজা। এরপর রুম্পার ঘরে এসে নামাজ পড়ল, কোরআন পড়ল। রুম্পার ঘুম আরও কিছুক্ষণ পর ভাঙে। রুম্পাকে ধরে ধরে টয়লেটে নিয়ে যায় পদ্মজা। এরপর রুম্পাকে রেখে রান্নাঘর থেকে খাবার আনতে যায়। করিনা মাত্র চুলা থেকে খিচুড়ি নামিয়েছেন। আম্মা, ভাবির জন্য খিচুড়ি নিয়ে যাই, বলল পদ্মজা। করিনা হেসে বললেন, এইটা আবার কখন লাগে? লইয়া যাও, তুমি খাইবা কোন সময়? ভাবিকে খাইয়ে এসে তারপর ওনাকে নিয়ে খাবো। আম্মা, রাতের হাঁসের মাংস আছে না? হ্যাঁ আছে তো, ওই যে ওই পাতিলটায়। পদ্মজা গরম গরম খিচুড়ি, হাঁসের মাংসের ভুনা নিয়ে চলে আসে। ঘরে এসে দেখলো রুম্পা মেঝেতে পড়ে আছে। পদ্মজা থালা বিছানার উপর রেখে রুম্পাকে তোলার চেষ্টা করে। অবাক হয়ে প্রশ্ন করল, ভাবি মেঝেতে পড়লেন কিভাবে? রুম্পা কিছু বলছে না। সে উদ্ভ্রান্তের মতো ছটফট করছে, এদিক ওদিক তাকাচ্ছে, পদ্মজাকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। পদ্মজা খুব বিস্মিত। রুম্পা এমন কেন করছে? সে রুম্পাকে প্রশ্ন করেই চলেছে। কেউ এসেছিল ঘরে? কে এসেছিল? ভয় দেখিয়েছে? ভাবি, ভাবি বলো আমাকে। ভাবি, ধাক্কাচ্ছ কেন? আমি তোমার জন্য খাবার এনেছি। খাবারের কথা শুনে রুম্পা থমকে গেল। পদ্মজার দিকে এক নজর তাকিয়ে বিছানার দিকে তাকালো। ঝাঁপিয়ে পড়লো খাবারের ওপর। এত গরম খাবার গাপুস গুপুস করে খেতে থাকলো। পদ্মজা বিস্ময় হতবুদ্ধি হয়ে পড়েছে। এমন ভাবে রুম্পা খাচ্ছে যেন আর কোনোদিন খাওয়াই হবে না, সুযোগই আসবে না। পদ্মজা পানি এগিয়ে দিল। রুম্পা অল্প সময়ের ব্যবধানে পুরো থালার খিচুড়ি এবং এক বাটি হাঁসের মাংসের ভুনা খেলো। খাওয়া শেষে পদ্মজার নমনীয় কণ্ঠে প্রশ্ন করল,
ভাবি, আমার সাথে একটু কথা বলবেন? রুম্পা দূরে সরে দাঁড়ায়, দেওয়াল ঘেঁষে বসে, মাথা দুদিকে নাড়িয়ে ইশারা করে সে কথা বলবে না। পদ্মজা তবুও আশা ছাড়ল না। সে রুম্পার পাশে গিয়ে বসল। রুম্পার এক হাত মুঠোয় নিয়ে বলল, আমি তোমাকে আমার সাথে ঢাকা নিয়ে যাব, যাবে? রুম্পা এক ঝটকায় হাত সরিয়ে নিল। পদ্মজাকে ধাক্কা মেরে চেঁচিয়ে বলল, বাহির হ আমার ঘর থাইক্কা, বাহির হ তুই। রুম্পার ব্যবহারে পদ্মজা আহত হলো। ভাবি, আমি তোমার ভালো চাই, বাহির হ কইতাছি, বাহির হ। শীতের ঠান্ডা হিম বাতাস জানালা দিয়ে ঢুকছে। শীতের দাপট বেড়েছে। এবারের শীত বোধহয় মানুষ মারার জন্য এসেছে, তো ঠান্ডা। রুম্পার পরনে শাড়ি ছাড়া আর কিছুই নেই। ঠান্ডায় তার গায়ে কাটা দিচ্ছে। পদ্মজা রুম্পার চোখের দিকে দৃষ্টিপাত করল। রুম্পার চোখ বারবার দরজার দিকে যাচ্ছে। পদ্মজা উঠে স্থির হয়ে দাঁড়ালো না অবধি, ছুটে আসে দরজার কাছে। দরজার পাশে দাঁড়িয়ে থাকা আগন্তুক ছুটে পালাতে চায়। পদ্মজা জোরালো কণ্ঠে ডেকে উঠল, লতিফা বুবু। লতিফা একবার ঘাড় ঘুরিয়ে পদ্মজাকে দেখল, এরপর সিঁড়ি ভেঙে নিচে নেমে যায়। তার চোখে ভয় ছিল। একটা ঝনঝন শব্দ হয়। পদ্মজা চকিতে ঘাড় ঘুরিয়ে তাকায়। রুম্পা পাগলামি শুরু করেছে। মুখ দিয়ে অদ্ভুত শব্দ করতে করতে ঘরের জিনিসপত্র ছুটছে। পদ্মজা রুম্পাকে থামানোর চেষ্টা করে, অনেক বোঝায়, কিছুতেই রুম্পা থামে না। রুম্পার হাত থেকে স্টিলের গ্লাস পদ্মজার কপালে এসে পড়ে। পদ্মজা আহ বলে বসে পড়ে। সঙ্গে সঙ্গে রুম্পা পাগলামি থামিয়ে দিল। ছুটে এসে পদ্মজার আহত স্থানে হাত রাখে, উৎকণ্ঠিত হয়ে বলে, আমি তোমার ইচ্ছে কইরা দুঃখ দেই নাই বইন, বেশি বেদনা করতেছে। আঞ্চলিক ভাষায় রিনঝিনে কণ্ঠ। পদ্মজা দুই চোখ মেলে তাকায়। রুম্পা পদ্মজার কপালের ফোলা অংশে ফু দিচ্ছে। সে ভীষণ অস্থির হয়ে আছে। বোঝাই যাচ্ছে পদ্মজাকে অনেক পছন্দ করে রুম্পা। মুখোশ খুলে বেরিয়ে এসেছে আসল রূপে। সে কঠিন নয়, পাগল নয়, বরং বড্ড নরম কোমল। পদ্মজা শান্ত স্বরে প্রশ্ন করল, কেন পাগলামির অভিনয় করো ভাবি? রুম্পার হাত থেমে যায়। সে ধরা পড়ে গেছে। কুয়াশার স্তর ভেদ করে একটা নৌকো খালে ঢুকে। নৌকো চালাচ্ছে মৃদুল। গতকাল যে ছেলেটাকে মৃদুল আন্ডা রেখেছিল, সেই ছেলেটাও নৌকায় আছে। তার ভালো নাম জাকির। মৃদুলের সাথে বাচ্চা কাচ্চাদের অনেক খাতির। পূর্ণা খালের ঘাটে বসেছিল। সে ফজরের নামাজ পড়ে খিচুড়ি খেয়ে এখানে চলে এসেছে। মন খারাপের সময় ঘাটে বসে থাকতে তার ভালোই লাগে। গতকাল রাতে খাওয়ার সময় মৃদুল কম হলেও 20 বার তাকে কালি ডেকেছে। অন্ধকারে নাকি দেখাই যায় না, এমন অনেক কথাও বলেছে। কালো রঙের মেয়ে হওয়া বোধহয় পাপ। আবার পদ্মজাও রাতে তার সাথে থাকেনি, পুরো রাত সে কেঁদেছে। কেন কেউ তাকে কালি বলবে? আবার তার আপাও তাকে সময় দিল না। শ্বশুর বাড়ির অন্য বউকে নিয়ে ব্যস্ত। পূর্ণার খুব অভিমান হয়েছে। বয়স 20 পার হলেও রয়ে গেছে সেই ছোট্ট কিশোরী মেয়েটি। মৃদুল নৌকা থামিয়ে পূর্ণাকে ডাকলো, কালি বেআইন। পূর্ণা তাকালো না। মৃদুল আবারও ডাকলো, বেআইন গো। তাও পূর্ণা সাড়া দিল না। মৃদুল জাকিরকে বলল, কি রে বেটা, বুঝছিস কিছু? এই শরীরে ভূতে ধরলো নাকি? জাকির দাঁত বের করে শুধু হাসলো। মৃদুল জোরে বলল, আরে বেআইনকে কানে শুনে না? কাল তো ঠিকই শুনছিল। ঠান্ডা কি কানের ভিতরে ঢুক্কা গেছে? ও কালি বেআইন, বেআইন। পূর্ণা হুট করে উঠে দাঁড়ালো। আঙ্গুল শাসিয়ে মৃদুলকে বলল, আপনার কি মা বাপ নাই? থাকলেও শিক্ষা দেয়নি? যারে তারে যা ইচ্ছা ডাকা উচিত নয়। অসভ্যতা অন্য জায়গায় গিয়ে করবেন, আমার সামনে না। আমি কালো, আমি জানি। আপনাকে কালি বলে এটা মনে করিয়ে দিতে হবে না। আমি আপনাকে অনুমতি দেইনি আমাকে কালি ডাকতে বা বেআইন ডাকতে। আমি আপনার বেআইনও না। আমার দুলা ভাইয়ের আপন ভাই নন আপনি। কোথাকার কে আপনি? এই ফর্সা চামড়ার দিমাগ দেখান। আর একবার আমাকে কালি বললে আমার চেয়ে খারাপ কেউ হবে না।
কথা শেষ করেই পূর্ণা কুয়াশার আড়ালে হারিয়ে যায়। রেখে যায় অপমানে থমথমে করা একটা মুখ। মৃদুল ঘোর থেকে বেরোতেই পারছে না। তাকে একটা মেয়ে এভাবে বলেছে? তার মতো সুন্দর ছেলের জন্য গ্রামের টপ কটি মেয়ে পাগল, আর এই কালো মেয়েটা তাকে এভাবে অপমান করলো। মৃদুল রাগে বইটা ছুঁড়ে ফেলে খালে। নৌকা থেকে রাগে নামতে গেলে তার এক পায়ে নৌকা ধাক্কা খেল, ফলে নিমেষেই দূরে চলে যায় নৌকাটি। নৌকায় থাকা ছেলেটি চিৎকার করলো, মৃদুল ভাই, আমি আইয়াম কেমনে? বইটাও তো ফেলায় দিছো। মৃদুল বিরক্ত নিয়ে ফিরে তাকালো। সত্যি নৌকো তো অনেক দূরে চলে গিয়েছে। এই ঠান্ডার মধ্যে ছোট বাচ্চাটা সাঁতরে পাড়ে আসবে কিভাবে? মৃদুল রাগ এক পাশে রেখে বরফের মতো ঠান্ডা জলে ঝাঁপ দিল। রুম্পা থেমে থেমে কাঁদছে। পদ্মজা অনবরত প্রশ্ন করেই যাচ্ছে। সে ভীষণ অস্থির। একজোড়া পায়ের শব্দ ভেসে আসতেই রুম্পার কান্না থেমে গেল, যেন এই পায়ের শব্দগুলো সে চিনে। রুম্পা কাঁপতে থাকলো। রুম্পার অবস্থা দেখে পদ্মজার শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত গড়িয়ে যায়। রুম্পা পদ্মজার এক হাত ধরে চাপা স্বরে দ্রুত বলল, এখান থেকে চইলা যাও বইন, আর আগাইও না। ওরা পিশাচের মতো সির রাখাইয়া ফেলবে। ওদের দয়া মায়া নাই। তুমি অনেক ভালা, তোমারে কোনো দিন ভুলতাম না আমি। তুমি এইখানে থাইকো না, তুমি এই বাড়ির কেউয়ের লাগে যোগাযোগ রাখো না। ওরা কি করেছে ভাবি? অনুরোধ করছি, আমাকে বলুন ভাবি, অনুরোধ করছি। রুম্পা সেকেন্ডে সেকেন্ডে ঢোক গিলছে। পায়ের শব্দটা যত কাছে আসছে তার কাঁপুনি তত বাড়ছে। সে ছলো ছলো চোখে পদ্মজার দিকে তাকিয়ে কোনো মতে বলল, পিছনে, উত্তরে, রক্ত। পর মুহূর্তে দরজা ঠেলে রুমে ঢুকে খলিল হাওলাদার। এত জোরে দরজা ধাক্কা দিয়েছেন যে বিকট শব্দ হয়। হুঙ্কার ছেড়ে পদ্মজাকে বললেন, তুমি এই ঘর থাইক্কা বাহির হও, অনেক অবাধ্যতা দেখাইছো, আর না। খলিলের চোখ দুটি দেখে পদ্মজার রক্ত ছলকে উঠে, গাঢ় লাল। সেই দু হাতে রুম্পাকে জড়িয়ে ধরে বলল, আমি রুম্পা ভাবির সাথেই থাকবো। থাকবা না তুমি? কেন জানতে পারি? একটা পাগলের সাথে কিসের থাকুন? রুম্পা ভাবি পদ্মজা কথাটা শেষ করতে পারল না। বুকে মুখ লুকিয়ে রাখা রুম্পা পিঠে চিমটি দিয়ে ভেজা কণ্ঠে ফিসফিসিয়ে বলল, কইও না, আমি পাগল না, কইও না, দোহাই লাগে। পদ্মজা থেমে গেল। খলিল বললেন, বাড়াইয়া যাও বউ। পদ্মজা নাছোড় বান্ধা হয়ে বলল, যাব না আমি, রুম্পা ভাবির সাথে থাকবো আমি। রুম্পা পদ্মজাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে আবার পাগলামি শুরু করে। খলিল রুম্পাকে আঘাত করার জন্য উদ্যত হতেই পদ্মজা বাধা হয়ে দাঁড়ালো। বলল, নিজের মেয়েকে অমানুষের মতো মারতে পারেন বলে সবার মেয়েকে মারার অধিকার আপনি পাবেন না। পদ্মজার কথা মাটিতে পড়ার আগে খলিলের শক্ত হাতের থাপ্পড় পদ্মজার গালে পড়ে। পদ্মজা ব্যথায় মা বলে আর্তনাদ করে উঠল। ভোর হয়েছে আর কতক্ষণই হলো, 2 ঘন্টার মতো। এর মধ্যেই মেঘলা আকাশ বেয়ে অন্ধকার নেমে এসেছে চারিদিকে। পূর্ণা আলোক ঘরের সামনে থাকা বারান্দার চেয়ারে মুখ ভার করে বসে আছে। তার গায়ে সোয়েটার, সোয়েটারের ওপরে 3-3টে কাঁথা, তবুও পাতলা ঠোঁট জোড়া ঠান্ডায় কাঁপছে। বসে থাকতে থাকতে একসময় বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো। কোথাও যাওয়ার মতো অবস্থা নেই, তার চেয়ে বরং আপার সাথে আড্ডা দেওয়া যাক। চৌকাঠে পা রাখতেই মৃদুলের কণ্ঠস্বর কানে এলো। ঘাড় ঘুরিয়ে তাকালো। মৃদুল কাঁপতে কাঁপতে হেঁটে আসছে, শরীর ভেজা। রানী আপা রানী আপা বলে ডাকছে, কিন্তু এখানে তো রানী নেই। মৃদুল বারান্দায় পা রেখেই পূর্ণার মুখটা দেখতে পেল, তার দিকেই তাকিয়ে আছে। সঙ্গে সঙ্গে মৃদুলের কপালে ভাঁজ পড়ে। এই মেয়ের জন্যই তো এমন ঘটনা ঘটল, এখন ঠান্ডায় কাঁপতে হচ্ছে। সে দৃষ্টি সরিয়ে দূরে গিয়ে দাঁড়ালো। শার্ট খুলে দড়িতে মেলে দিয়ে ডাকলো, কই রে আপা? শীতে মইরা যাইতাছি, কাপড় নিয়ে আয়। ভেজা শরীর নিয়ে ঘরে কেমনে ঢুকবো? পূর্ণা কাঠখোট্টা গলায় বলল, রানী আপা এখানে নেই, হুদাই চেঁচাচ্ছেন। মৃদুল পূর্ণার স্বরেই পাল্টা জবাব দিল, তোমারে কইছি আমার উত্তর দিতে।
আমার ইচ্ছা হইলে আমি চেঁচাইব, তোমার ভালা না লাগলে কানের ফাত্তর ঢুকাইয়া রাখো। পূর্ণা দাঁতে দাঁত চেপে কিরমির করে তাকিয়ে থাকে। মৃদুল আর চোখে পূর্ণাকে দেখল, আবার চোখ সরিয়ে নেয়। বাতাস বেড়েছে, খালি গায়ে কাঁপুনি শুরু হয়। মৃদুলকে এভাবে কাঁপতে দেখে পূর্ণার মায়া হচ্ছে। সে কণ্ঠ খাদে নামিয়ে বলল, আমি আপনার কাপড় নিয়ে আসবো? মৃদুল চোয়াল শক্ত রেখেই আবারও আর চোখে তাকালো, কিন্তু উত্তর দিল না। সে সম্পূর্ণভাবে পূর্ণাকে উপেক্ষা করছে। পূর্ণা জবাবের আশায় কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকে, এরপর চলে যায়। পূর্ণা চলে যেতেই মৃদুল শীতের তীব্রতায় মুখ দিয়ে জাতীয় শব্দ করতে থাকলো। যতক্ষণ না প্যান্ট শুকাবে ঘরের ভিতরে সে ঢুকতে পারবে না। তার ঘরে যাওয়ার পথে ধান ছড়ানো আছে, এদিক থেকে গেলে ধান ভিজে নষ্ট হবে। সহ্য করা ছাড়া আর কোনো উপায় নেই। কেউ যদি কাপড় দিয়ে যেত। পূর্ণা আলোক ঘরের পেছনে উত্তর দিকে যে বারান্দা আছে সেখানেই মগাকে পেল। মগা ঝিমুচ্ছে। মগা ভাইয়া? মগা তাকালো। পূর্ণা বলল, মৃদুল ভাইয়ের ঘর কোনটা? মগা আঙ্গুলের ইশারায় দেখিয়ে দিল। পূর্ণা মৃদুলের ঘরে গিয়ে একটা লুঙ্গি আর শার্ট নিয়ে বেরিয়ে আসে। মৃদুল পায়ের শব্দ পেয়ে মুখ দিয়ে উচ্চারণ করা শীতের কাতরতা বন্ধ করে দিল। পূর্ণা মৃদুলের চেয়ে এক হাত দূরে এসে দাঁড়ায়, লুঙ্গি শার্ট এগিয়ে দেয়। মৃদুল ঘুরে তাকায়, আর রাগ দেখানো সম্ভব নয়। রগে রগে ঠান্ডার তীব্রতা ঢুকে পড়েছে, রক্ত শীতল হয়ে এসেছে। সে পূর্ণার হাত থেকে নিজের কাপড় নিতে নিতে হৃদয় থমকে দেওয়ার মতো একটা মায়াবী মুখশ্রী আবিষ্কার করল। টানা টানা চোখ, চোখের পাপড়িগুলো এত ঘন যে মনে হচ্ছে কোনো বিশাল বটবৃক্ষ ছায়া ফেলে রেখেছে। পাতলা ফিনফিনে ঠোঁট, ত্বকে তেলতেলে ভাব, চকচক করছে। লম্বা এলো চুল বাতাসে উড়ছে। শ্যামবর্ণের মুখ এত আকর্ষণীয় হয়? কিছু সৌন্দর্য বোধহয় এভাবেই খুব কাছে থেকে চিনে নিতে হয়। মৃদুলের দৃষ্টি শীতল হয়ে আসে। সে আগে লুঙ্গি নিল। পূর্ণা অন্যদিকে ঘুরে দাঁড়ায়, বলে, আমি দেখছি না, আপনি পাল্টে ফেলুন। মৃদুল মোহময় কোনো টানে আবারও ফিরে তাকায়, তবে মুখটা আর দেখতে পেল না। মায়াবী মুখটা অন্যদিকে ফিরে আছে। সে লুঙ্গি পাল্টে মিনমিনিয়ে বলল, শার্টটা? পূর্ণা হেসে শার্ট এগিয়ে দিল। মৃদুলের এলোমেলো দৃষ্টি। হুট করেই বুকে ঝড়ো বাতাস বইছে। কি আশ্চর্য! পূর্ণা গর্বের সাথে বলল, আমাকে কালী বলে কষ্ট দিলেও আমি আপনার কষ্ট দেখতে পারিনি। আমি এমনই মহৎ। অন্য সময় হলে হয়তো মৃদুল পাল্টা জবাব দিত, কিন্তু এখন ইচ্ছে হচ্ছে না, মোটেও ইচ্ছে হচ্ছে না। পূর্ণা কিছু না বলে আলোক ঘরে ঢুকে যায়। মৃদুল দ্রুত পায়ে 2 পা এগিয়ে আসে, আবার পিছিয়েও যায়। আজকের দিনটা অন্যরকম লাগছে। আচ্ছা, দিনটা অন্যরকম নাকি অনুভূতি অন্যরকম? পদ্মজা নিজেকে ধাতস্থ করার আগেই খলিল পদ্মজাকে ঠেলে ঘর থেকে বের করে দিল। এরপর দ্রুত দরজায় তালা লাগিয়ে দিলেন। পদ্মজা গালে হাত রেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। চোখের জল বিসর্জন হচ্ছে আঘাতের কষ্টে, নাকি কারো হাতে থাপ্পড় খাওয়ার অপমানে? কে জানে। খলিল কপাল কুঁচকে আরো কি কি যেন বলে চলে যান। পদ্মজা ঠায় সেখানেই দাঁড়িয়ে আছে। সে আকস্মিক ঘটনাটি হজম করতে পারছে না। দিক দিশা যেন হারিয়ে ফেলেছে। ঘরের ভেতর থেকে আওয়াজ পেয়ে পদ্মজা সম্বিত ফিরে পেল। সে বন্ধ দরজার দিকে একবার তাকালো। এই মুহূর্তে পরিস্থিতি কিভাবে সামলানো উচিত তার মাথায় আসছে না। একটু দূরে চোখ পড়তেই দেখতে পেল লতিফাকে। পদ্মজাকে তাকাতে দেখেই লতিফা আড়াল হয়ে যায়। পদ্মজা সে জায়গায় দাঁড়িয়ে থাকে। তার মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই। আকাশ মেঘাচ্ছন্ন। এই তীব্র শীতে আবার বৃষ্টি হবে নাকি? ভাবতে ভাবতেই গুড়ি গুড়ি বৃষ্টি নামে। পদ্মজার গা কেঁপে ওঠে ঠান্ডার তীব্রতায়। টাঁ শাঁ করে বাতাস বইছে। সুপারি গাছগুলো একবার ডানে দুলে পড়ছে তো আরেকবার বামে। আলোক ঘরের পিছনের বারান্দায় মগা গায়ে কাঁথা মুড়িয়ে জুবুথুবু হয়ে বসে আছে। পদ্মজা শাড়ির আঁচল ভালো করে টেনে ধরে শীত থেকে বাঁচতে। আবহাওয়ার অবস্থা ভালো না।
তার মধ্যে বৃষ্টি আর বাতাস। সামান্য শাড়ির আঁচলে কি ঠান্ডার তীব্রতা আটকানো যায়? ইচ্ছেও করছে না আর ঘরে যেতে। সে এদিক ওদিক চেয়ে দেখল, শেষ কর্নারে একটা চেয়ার দেখতে পেল। চেয়ারটা আনার জন্য এগোয়। তখন নাকে একটা বিশ্রী ভোটকা গন্ধ আসে। পদ্মজার স্নায়ু সজাগ হয়ে ওঠে। যত এগোচ্ছে গন্ধটা তীব্র হচ্ছে। সে সাবধানে এক পা করে ফেলছে। এরই মধ্যে আমিরের চেঁচামেচি কানে আসে। পদ্মজা থমকে যায়, উল্টো ঘুরে বাইরে উঁকি দেয়। বাইরে ধস্তাধস্তি শুরু হয়েছে। সবার আগে চোখ পড়ে আমিরকে। পদ্মজা সব কিছু ভুলে ছুটে নেমে আসে নিচতলায়। এরপর বাইরে আসে। আমির তার চাচাকে মারছে, যেভাবে পারে কিল ঘুষি দিচ্ছে। আমির এতটাই রেগে গিয়েছে যে নিজের আপন চাচাকে মারছে। মজিদ হাওলাদার, রিদওয়ান, আমিনা, রানী সবাই আটকানোর চেষ্টা করছে, কেউই পারছে না। আমির খলিলকে ছেড়ে রিদওয়ানকে ধাক্কা মেরে কাদায় ফেলে দিল। আমিরের আচরণ উন্মাদের মতো। সে বিশ্রী গালিগালাজ করতে করতে রিদওয়ানের পেটে লাথি বসায়। রিদওয়ান কুঁকিয়ে উঠল। আমিনা আমিরকে কিল থাপ্পড় দিয়ে আঘাত করছেন, তাতেও কাজ হচ্ছে না। এমন বেয়াদব তো আমির না। পদ্মজা দৌড়ে আসে। আমিরকে চিৎকার করে বলে, কি করছেন আপনি? পাগল হয়ে গেছেন, ছাড়ুন। আমির পদ্মজার জবাব দেয় না। খলিলকে থাবা মেরে ধরে। খলিলের নাক বেয়ে রক্ত ঝরছে। সেই অবস্থায় মুখে আরেকটা ঘুষি মারে। রানী আমিনা হাউ মাউ করে কাঁদছে। মৃদুল, পূর্ণা, মগা, মদন সবাই ছুটে আসে। মৃদুল পদ্মজা দুই হাতে আমিরকে টেনে সরাতে চায়, কিন্তু পারল না। আমিরের শরীরে যেন কয়েকটা বাঘের শক্তি ঢুকেছে। সে কিছুতেই ক্লান্ত হচ্ছে না। মৃদুল দু হাতে জাপটে ধরে আমিরকে দূরে সরিয়ে আনে। আমির হিংস্র বাঘের মতো হাত পা ছুটতে ছুটতে বলে, কুত্তার বাচ্চারা, অনেক কিছু করছুস, করতে দিছি। আমার বউয়ের গায়ে হাত দাস কোন সাহসে? মৃদুল ছাড়, আমি ওদের আজরাইলের মুখ দেখিয়ে ছাড়ব। মৃদুলকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল আমির। ছুটে এসে রিদওয়ানকে ধরে। পদ্মজা হতভম্ব হয়ে পড়েছে। রিদওয়ান গতকাল তার কাঁধে হাত দিয়েছিল, আর আজ খলিল থাপ্পড় মেরেছে। এসব কে বলেছে আমিরকে? থাপ্পড়টা লতিফা দেখেছিল। তাহলে কি লতিফা বলেছে? আমিনা পদ্মজার পায়ে লুটিয়ে পড়েন। পদ্মজা দ্রুত সরে যায়। চাচি কি করছেন? আমিনা কাঁদতে কাঁদতে বললেন, আমার ওই কামড়া কামটি, আল্লাহর দোয়াই লাগে। পদ্মজা কি করবে বুঝতে পারছে না। আমির তার কথা শুনছেই না, আর আমিরের এমন রাগ সে দেখেনি। গুরুজনদের গায়ে হাত তোলার মতো রাগ আমিরের হতে পারে, এটাও ধারণার বাইরে। পদ্মজা আমিরের সোয়েটার খামচে ধরে কণ্ঠ কঠিন করে বলল, ছাড়ুন বলছি, ছাড়ুন। আমির তাও শুনল না। সে ধাক্কা মেরে পদ্মজাকে সরিয়ে দিল। দুই হাত দূরেই নারকেল গাছ ছিল। সেখানে পড়লে নিশ্চিত কোনো অঘটন ঘটে যেত। অঘটন ঘটার পূর্বেই দুটো হাত পদ্মজাকে আঁকড়ে ধরে। পদ্মজা কৃতজ্ঞতা নজরে তাকায়। ফরিনাকে দেখতে পেল। পদ্মজা অবাকই হয়। ফরিনা এরকম ধস্তাধস্তি দেখেও চুপ করে আছেন, থামানোর চেষ্টা অবধি করছেন না। পদ্মজা আবার আমিরকে থামানোর চেষ্টা করল। মৃদুল চেষ্টা করল, কিছুতেই কিছু হয় না। আমির খুব বেশি উত্তেজিত হয়ে আছে। মনে হচ্ছে অনেক বছরের রাগ একসাথে মিটিয়ে নিচ্ছে। পদ্মজা আমিরকে অনুরোধ করে সরে আসতে। সেই অনুরোধ আমিরের কর্ণকুহর অবধি পৌঁছেছে কিনা সন্দেহ। পদ্মজা অসহায় মুখ করে সরে যাবে, তখনই দুটো শক্তপোক্ত হাত আমিরকে টেনে সরিয়ে আনার চেষ্টা করে। সেই হাতে খুব দামি ঘড়ি। হাতের মালিককে দেখার জন্য পদ্মজা চোখ তুলে তাকায়। মুখ দেখে চমকে ওঠে। দীর্ঘ সময় পর আবার সেই মানুষটির সাথে দেখা, যে মানুষটি তার প্রথম ভালোবাসা না হলেও প্রথম আবেগমাখা অনুভূতি ছিল। সে লিখন শাহ। পদ্মজা দূরে সরে দাঁড়ায়। মৃদুল লিখন মিলে আমিরকে তুলে অনেকটা দূরে নিয়ে আসে। আমির ছটফট করছে ছোটার জন্য, অথচ ছুটতে পারছে না। ঘাড় ঘুরিয়ে লিখনকে দেখে সে স্থির হয়ে যায়। লিখন হেসে বলল, এবার থামুন, অনেক শক্তি ফুরিয়েছেন। আমির কিছু বলতে চাইল, তখনই রিদওয়ান সবার অগোচরে ইট দিয়ে আমিরের ঘাড়ে বাড়ি মারে।
আমির আর্তনাদ করে বসে পড়ে। লিখন রিদওয়ানকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। পদ্মজা উৎকর্ণ হয়ে দৌড়ে আসে। আমিনা, রানী, খলিল এবং রিদওয়ানকে নিয়ে দ্রুত আলোক ঘরে চলে যায়। দরজা বন্ধ করে দেয়। মজিদ মগাকে বললেন, তাড়াতাড়ি যা গঞ্জে, বিপুল ডাক্তার রে নিয়ে আয়। আমার বাড়িতে এসব কি হচ্ছে? করিনা তখনও দূরের ঠায় দাঁড়িয়ে আছেন। এই ঘটনা তাকে বিন্দু মাত্র বিচলিত করেনি, যেন এই ঘটনার জন্য তিনি খুশি। কি চলছে তার মনে? ফরিনা তাড়াহুড়ো করে খোশ মেজাজে রান্না করছেন। সাহায্য করার মতো পাশে কেউ নেই, একাই দৌড়ে দৌড়ে সব করছেন। হাওলাদার বাড়িতে অতিথি এসে একদিন না খেয়ে যেতে পারে না, এতে নাকি গৃহস্থ বাড়ির অমঙ্গল হয়। তাই মজিদ লিখনকে থেকে যেতে জোর করেছেন। পদ্মজা নিজের ঘরে স্বামীর সেবায় ব্যস্ত। আমিরের ঘাড়ের চামড়া ফুলে গেছে, হাড়ে বিষের মতো যন্ত্রণা। বিপুল ডাক্তার ওষুধপত্র দিয়েছেন। পদ্মজা অশ্রুসজল নয়নে আমিরের মুখের দিকে চেয়ে চুলে বিলি কেটে দিচ্ছে। অনেকক্ষণ স্বামীর যন্ত্রণা দেখেছে, সহ্য করতে হয়েছে। মাত্রই আমির চোখ বুঝল। সে মনে মনে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছে, দ্রুত যেন আমিরের ব্যথাটা সেরে যায়, নয়তো তাকে যেন দিয়ে দেয়। ঘাড়ের আহত অংশে পদ্মজা আলতো করে ছুঁয়ে দেয়। নীল হয়ে আছে। লতিফা নীরবে পদ্মজার পাশে এসে দাঁড়ালো। পদ্মজা কারো উপস্থিতি টের পেয়ে জলদি চোখের জল মুছল। তারপর লতিফাকে দেখে বলল, লুতু বুবু। লতিফা বলল, খাইবা না? খালাম্মা খাইতে ডাকতাছে। পদ্মজা গম্ভীর কণ্ঠে বলল, আম্মা নিজের ছেলেকে কেন দেখতে আসেননি? খালাম্মা লিখন ভাইজানের লইগা রান্তাছিল। পদ্মজা ক্ষিপ্ত হয়। নিজের ছেলেকে না দেখে উনি কিভাবে অতিথির জন্য ভোজ আয়োজন করছেন আমি কিছুতেই বুঝতে পারছি না। লতিফা নতজানু হয়ে দাঁড়িয়ে রইল। পদ্মজা অনেকক্ষণ ক্ষিপ্ত নয়নে মেঝেতে চোখ নিবদ্ধ করে রাখল। এরপর আমিরকে এক ঝলক দেখে লতিফাকে বলল, তুমি যাও, আমি আসছি। লতিফা 2 পা এগোতেই পদ্মজা ডেকে উঠল, লুতু বুবু। লুতু দাঁড়ালো। পদ্মজা বলল, তুমি আমার উপর নজর রাখছিলে কেন? আর আমাকে না জিজ্ঞাসা করে থাপ্পড়ের কথাই বা কেন বলেছ ওনাকে? লতিফার কোনো প্রতিক্রিয়া নেই। সে নত হয়ে ঠায় দাঁড়িয়ে আছে। পদ্মজা আরও 2 বার প্রশ্ন করেও কোনো জবাব পেল না। তাই বলল, নিষেধাজ্ঞা আছে নাকি? লতিফা এবার হ্যাঁ সূচক মাথা নাড়ালো। সে কিছু একটা ভাবল। এরপর মুখ তুলে দেখল পদ্মজা তার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। লতিফা অপ্রতিভ হয়ে ওঠে, বলে, যাই আমি, নইলে খালাম্মায় স্যাতব। পদ্মজার উত্তরের আশায় থাকেনি লতিফা, তড়িঘড়ি করে চলে যায়। পদ্মজা ভ্রুকুটি করে দরজার বাইরে তাকিয়ে থাকে। প্রতিটি প্রশ্ন যেন আলাদা আলাদা, অথচ তার মনে হয় সব প্রশ্নের এক উত্তর, এক যোগসূত্র। এখন সেসব ভাবার সময় না, আমিরের প্রতি যত্নশীল হওয়া উচিত। পদ্মজা আমিরের কপাল ছুঁয়ে তাপমাত্রা অনুমান করে। ভীষণ গরম। জ্বর উঠল নাকি? লিখন মৃদুলের আড্ডা জমে উঠেছে। দুজন জমিয়ে আড্ডা দিচ্ছে। লিখনের নায়িকা 3 দিন আগে ঘাট থেকে পিছলে নদীতে পড়ে গেছে। সাঁতার জানে না, তাই প্রচুর পানিও খেয়েছে। সেই সাথে পা মুচকেও গেছে, কোমরেও ব্যথা পেয়েছে। এই কথা শুনে মৃদুল হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে যাচ্ছিল। পূর্ণা দূর থেকে কটমট করে মৃদুলের দিকেই তাকিয়ে আছে। কত অসভ্য এই লোক! মানুষের আঘাতের কথা শুনে হাসে। তার গা জ্বলে যাচ্ছে মৃদুলের হা হা করে হাসা দেখে। লিখন আরও জানালো, সে এবং তার দল গত 3 দিন নায়িকা ছাড়া দৃশ্যগুলো শুটিং করেছে। বাকি যা দৃশ্য আছে সব কিছুতে নায়িকার উপস্থিতি থাকতেই হবে। তাই আপাতত শুটিং স্থগিত আছে। আশা করা যাচ্ছে 3-4 দিনের মধ্যে নায়িকা সুস্থ হয়ে যাবে। পূর্ণাকে দূরে বসে থাকতে দেখে লিখন ডাকলো। পূর্ণা খুশিতে গদগদ হয়ে দৌড়ে আসে। ঘন্টা 2 আগে একটু কথা হয়েছিল, আর হয়নি। লিখন প্রশ্ন করল, ভেতরের অবস্থা কেমন? আমির হাওলাদার আগের চেয়ে কিছুটা ভালো অনুভব করছেন? ঘুমাচ্ছে দেখে এলাম। আপা পাশেই আছে। তোমার আপা পাশে থাকলে আর কি লাগে? লিখনের কণ্ঠটা করুণ শোনায়। পূর্ণা প্রসঙ্গ পাল্টে বলল, ভাইয়া,
আপনি কিন্তু আমাদের বাড়িতে যাবেন। তখন বললাম, কিছু বললেন না তো। আচ্ছা যাব। প্রান্ত অনেক খুশি হবে। প্রান্ত যেন কে? আমার ভাই, ওই যে খুন। মনে পড়েছে, কি যেন নাম ছিল, মুন্না বা এরকম কিছু নাম ছিল, তাই না? জি ভাইয়া। সবাই কত বড় হয়ে গেছে। পড়াশোনা আর করনি কেন? পূর্ণা বাম হাত চুলকাতে চুলকাতে বলল, মেট্রিক ফেল করাতে আর পড়তে ইচ্ছে করেনি। মৃদুল ভূত দেখার মতো চমকে উঠে বলল, তুমিও মেট্রিক ফেল? পূর্ণা আশ্চর্য হয়ে জানতে চাইল, কেন, আরো কেউ আছে এখানে? মৃদুল মুচকি হেসে চুল ঠিক করতে করতে চমৎকার করে বলল, আমিও মেট্রিক ফেল। মৃদুলের কথা শুনে লিখন সশব্দে হেসে উঠল। পূর্ণা সরু চোখে তাকিয়ে আছে মৃদুলের দিকে। মজা করলো নাকি সত্যি বলল? লিখন ঠোঁটে হাসি ধরে রেখে বলল, মৃদুল মজা করছো নাকি সত্যি? মৃদুল গুরুতর ভঙ্গিতে বলল, আচ্ছা মিথ্যা কইতে যামু কেন, এতে আমার লাভটা কি? মৃদুলের ভঙ্গি দেখে লিখন 4-5 কাঁপিয়ে হাসল। সাথে তাল মিলালো পূর্ণা ও মৃদুলও। লিখন আগের চেয়েও সুন্দর হয়েছে, দেখতে কত ভালো দেখাচ্ছে। কি অপূর্ব মুখ, বলিষ্ঠ শরীর। পূর্ণা কেন জানি আজও মনে হচ্ছে লিখনের পাশেই পদ্মজাকে মানায় বেশি। পরক্ষণেই পূর্ণা নিজেকে শাসালো। চুপ থাক পূর্ণা, আমির ভাইয়ার মতো ভালো মানুষ দুটো নেই, আপার জন্য উনিই সেরা। তবুও মন বুঝে না। হয়তো সৌন্দর্যের মিলটার জন্যই লিখন পদ্মজা দুটি নাম তার ভাবনায় একসাথে জোড়া লেগে যায়। অথচ বিবেক দিয়ে ভাবলে মনে হয় আমিরের জায়গা কেউ নিতে পারবে না, কেউ না, সে অনন্য। হাসি খুশি মুহূর্তে উবে যায় খলিলের কর্কশ কণ্ঠে। বেহায়া বেলা সেরি, পরপুরুষের সামনে কেমনে দাঁত মেলায় হাসতেছে। ঘরে বাপ মা না থাকলে এমনই হয়। এই সারি, ঘরে যাও। লিখন মৃদুলের সামনে এভাবে কটু কথা শুনে পূর্ণার বুক ফেটে কান্না আসে। সে এক পলক লিখন মৃদুলকে দেখে আলোক ঘরের ভেতর চলে যায়। মৃদুল লিখন হতভম্ব। খলিলের মাথায় হাতে ব্যান্ডেজ, নাকের নিচে চামড়া উঠে গেছে, মাংস দেখা যাচ্ছে, তবুও তেজ কমে না। তিনি পূর্ণাকে উদ্দেশ্য করে বলছেন, মা ডামইরা যাওয়ার পর এই সেরি যা দস্যি হইয়া গেছে। এত বড় সেরি বুইরা হইতেছে, বড় বোন বিয়া দেয় না, কোন দিন কোন কাম ঘটায় আল্লাহ জানে। তা লিখন, দুপুরের খাবার খাইছো? লিখনের ইচ্ছে হচ্ছে না এই কুৎসিত ভাবনার লোকটার জবাব দিতে। যেহেতু সে এই বাড়ির অতিথি, তাই মনের কথা শুনতে পারল না। বলল, জি না। মৃদুল খলিলকে উপেক্ষা করে আলোক ঘরে ঢুকে পড়ে। পূর্ণা আলোক ঘরের পিছনের বারান্দায় এসে দাঁড়ায়। মৃদুল পিছনে এসে দাঁড়ালো, কোমল স্বরে বলল, খালুর কথায় কষ্ট পাইছো? পূর্ণা মৃদুলের দিকে না তাকিয়ে জবাব দিল, আপনি কারো কষ্টের কথা ভাবেন দেখে ভালো লাগলো। সবসময় তেরা কথা কও কেন? আমি যদি আগে জানতাম তোমারে কালি কইলে তোমার এত কষ্ট হয়, আমি কইতাম না। পূর্ণা তাকালো। পূর্ণার দৃষ্টি দেখে মৃদুলের মন কেমন করে উঠল। এ দৃষ্টির নাম বোধ হয় মন কেমন করা দৃষ্টি। পূর্ণা নির্লিপ্ত ভঙ্গিতে বলল, মাফ চাইছেন? মৃদুলের জোড়া ভুঁড়ো কুঁচকে আসে, 2 পা পিছিয়ে যেয়ে বলে, জীবনেও না। পদ্মজা ক্ষুধার্ত বাঘিনীর মতো রান্নাঘরে ঢুকে ফরিনাকে বলল, আম্মা কি হয়েছে আপনার? ফরিনা প্রবল বিস্ময় জানতে চাইলেন, কেন, কি হইব আমার? ফরিনার ব্যবহারে পদ্মজা খুব অবাক। সে কিঞ্চিত হাঁ হয়ে তাকিয়ে রইল। ফরিনা নিশ্চিন্ত মনে চুলা থেকে পাতিল নামালেন। তারপর বললেন, ও পদ্মজা, মগার একটু কইবা লিখন মৃদুল ডেডাই কানতে। লিখন সারাডা কখন আইছে, এখনো খায় নাই। পদ্মজা আর ঘাটালো না ফরিনাকে। সে বুঝে গেছে কোনো জবাব সে পাবে না। সদর ঘর পার হতেই সদর দরজায় মৃদুল এবং লিখনের দেখা পেল। পদ্মজা চট করে আঁচল দিয়ে মাথা ঢেকে নিল। তারপর বলল, আপনারা এখানে এসে বসুন, আম্মা আপনাদেরই খোঁজ করছিলেন। কথা শেষ হতেই পদ্মজা সদর ঘর ছেড়ে রান্নাঘরে চলে গেল। লিখন আবিষ্ট হয়ে সেদিকে তাকিয়ে থাকে। সেই পুরনো দিনের মতোই তার স্বপ্নের প্রেয়সী এক ছুটে পালিয়ে বেড়ায়। পার্থক্য শুধু এটাই, আগে লজ্জায় পালাতো,
এখন অস্বস্তিতে। লিখন গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল। পদ্মজাকে এক ঝলক দেখার জন্য এই বাড়িতে সে পা দিয়েছে। যাকে ভালোবাসে তার স্বামীর বাড়িতে আসা কতটা কষ্টের তা শুধু তার মতো অভাগারাই জানে। মৃদুল লিখনের দৃষ্টি খেয়াল করে কিছু একটা আন্দাজ করে বলল, পদ্মজা ভাবিকে চিনেন? চিনব না কেন? লিখন থেমে গেল। সে নিজের অজান্তে কি বলে দিচ্ছিল। হেসে বলল, এত সব জেনে কি হবে, হাসো, গিয়ে বসি। তারপর বলো, কখনো প্রেমে পড়েছ? না মনে হয়, উদাসীন হয়ে বলল মৃদুল। নিশ্চিত হয়ে বলো। মৃদুল ভাবল কোন নারীর প্রতি তার আকর্ষণ বেশি কাজ করেছে। উত্তর পেয়েও গেল। সকালে এসে পূর্ণার মধ্যে অদ্ভুত কিছু পেয়েছে, অজানা অনুভূতি অনুভব করেছে। এটা কি প্রেম? মৃদুল নিশ্চিত নয়, তাই সে বলল, না, পড়ি নাই। আচ্ছা, সেসব বাদ, বিয়ে করছো কবে সেটা বলো। হুট করে একদিন। আমার ইচ্ছে আমি হুট করে একদিন বিয়ে করে আমারে চমকে দিব। লিখন সশব্দে হাসল, বলল, জানো মৃদুল, মানুষের সব চাওয়া পূরণ হয় না। প্রতিটি মানুষের জীবনের কোনো না কোনো পাশে অপূর্ণতা থাকে। তাহলে বলছেন আমার এই ইচ্ছে পূরণ হইব না? না, তা বলছি না। হুট করে বিয়ে করে ফেলা আর কেমন অসম্ভব কাজ। মেয়ে রাজি থাকলেই হলো। মেয়ে বেঁকে গেলে কিন্তু কেচ্ছা খতম। লিখন আবারও সশব্দে হাসল। মৃদুলও অকারণে তাল মিলিয়ে হাসে আর ভাবে, একটা মানুষ এত হাসতে পারে কিভাবে? এত সুখী লিখন সাহ? সে তো আর জানে না দুঃখীরা পাহাড় সমান কষ্ট লুকোয় হাসির আড়ালে। আস্তে আস্তে বাড়ির সবাই আসে, আমির ছাড়া। রিদওয়ান, খলিল এত শান্তভাবে আছে যে মনেই হচ্ছে না সকালে এত বড় ঘটনা ঘটে গেছে। বাড়ির মহিলারা দৌড়ে দৌড়ে খাবার পরিবেশন করছে। পদ্মজা খুব অবাক হয়ে প্রতিটি মানুষকে পর্যবেক্ষণ করছে। লিখনও এতে কম অবাক হয়নি। কত শান্ত পরিবেশ। ঝগড়ার পর মান অভিমান তর্ক বিতর্ক থাকে, এসব কিছুই নেই। পদ্মজা সবার সামনে আলাদা প্লেটে খাবার নিয়ে ফরিনাকে বলল, আম্মা, আমি ওনার জন্য খাবার নিয়ে যাচ্ছি। ঘুম ভেঙেছে হয়তো। পদ্মজা সিঁড়ি ভেঙে উপরে উঠছে। লিখন সেদিকে আর চোখে তাকিয়ে থাকে। পদ্মজার হাঁটার ছন্দ দৃপ্ত ও সাবলীল। মাথার শাড়ির আঁচলে ঘোমটা টানা। স্বামীর জন্য খাবার নিয়ে যাচ্ছে। এই স্বামীটা কি সে হতে পারত না? এতটাই অযোগ্য ছিল? অযোগ্য নাকি নিয়তির খেলা? কেন ভোলা যায় না এই নারীকে? লিখনের বোন লিলি আর পদ্মজা একই ক্যাম্পাসের হওয়া সত্ত্বেও লিখন কখনো পদ্মজার সামনে এসে দাঁড়ায়নি। পদ্মজার অস্বস্তি হবে ভেবে। সে পদ্মজার চোখে ভালোবাসা দেখতে চায়, বিব্রত ভাব বা অস্বস্তি দেখতে চায় না। এই যে বড় যন্ত্রণার। এতদিনেও বুকের ভেতর কিভাবে পুষে আছে একপাক্ষিক ভালোবাসা। কোনোভাবে কি এই ভালোবাসা পূর্ণতা পাবে? আসবে কি সেই সুদিন? লিখনের শুষ্ক চক্ষু সজল হয়ে ওঠে। সে ভাবতে পারে না পদ্মজা বিবাহিত। লিখনের সম্মুখ বরাবর মৃদুল ছিল। মৃদুল লিখনের প্রতিক্রিয়া দেখে অনেক কিছুই বুঝে নিল। নিশ্চিত হওয়া যাবে পূর্ণাকে জিজ্ঞাসা করলে। খাওয়া দাওয়া শেষ করে পূর্ণার সাথে কথা বলতে হবে। মৃদুল চারিদিকে চোখ বুলিয়ে পূর্ণাকে খোঁজে। পদ্মজা আমিরকে ধরে বসালো। ঘাড়ে প্রচণ্ড ব্যথা, টিকে থাকা যাচ্ছে না। রাগে কিরমির করছে এখনো। পদ্মজা শান্ত করে, তারপর খাইয়ে দিল। খাওয়ার শেষে আমির ম্লান হেসে বলল, লিখনের সাথে কথা হয়েছে? পদ্মজা নিষ্কম্প স্থির চোখে তাকালো। ওনার সাথে কেন কথা হতে যাবে আমার? উনি তো তোমার জন্যই এসেছেন। আপনাকে বলেছে অন্য দরকারেও আসতে পারে। আমির হাসল, বলল, সে আজও তোমাকে পছন্দ করে, আশা করে তুমি তার কাছে যাবে। অসম্ভব, যা তা বলছেন আপনি। এসব বললে আমার খারাপ লাগে। পদ্মজা থামল। আমির মৃদু হাসছে। পদ্মজা আমিরের কোলে মাথা রেখে আদুরে কণ্ঠে বলল, আপনি জানেন না আপনাকে কত ভালোবাসি আমি। আমি আপনাকে ছাড়া এক মুহূর্তও ভাবতে পারি না। তাহলে বাচ্চার জন্য বিয়ে করতে বলো কেন? বন্ধা নারীর কত যন্ত্রণা বুঝবেন না। আমাদের একটা মেয়ে হয়েছিল, আর হবে না, তাই বলি। হবে,
আল্লাহ চাইলেই হবে। তাছাড়া আমার কাছে তো ফুটফুটে একটা বউ আছে, আর কি লাগে। পদ্মজা আমিরের কোল থেকে মাথা তুলে বসে, তারপর চিরুনি দিয়ে আমিরের চুল আঁচড়ে দিয়ে বলল, চুলগুলো অনেক বড় হয়েছে। আচ্ছা, এদিকে এসো। আমির পদ্মজাকে এক হাতে টান দিতে গিয়ে ঘাড়ে চাপ খেয়ে আহ করে উঠল। পদ্মজা ব্যস্ত হয়ে পড়ে, খুব লেগেছে? আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। কেন এমন করেন আপনি? চারপাশ অনেকটা ফর্সা হয়েছে, দুপুরের সূর্যটা একটু দেখা যাচ্ছে, তাও তেজ নেই। কিছুক্ষণ পর আবার ডুবেও যাবে। পূর্ণা লবণ দিয়ে টক বড়ই খাচ্ছে, দেখে মনে হচ্ছে অমৃত খাচ্ছে। মৃদুল পূর্ণার পাশে এসে বসলো। পূর্ণা চমকে ওঠে, মৃদুলকে দেখে বুকে থুতু দেয়, তারপর বাঁচ খাই কণ্ঠে বলল, হুট করে এভাবে কেউ আসে? আর কথা কইও না, তোমারে সারা দুনিয়া খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি। মাত্র মগা কইল তুমি নাহি সাদে। কেন আমায় খুঁজছেন কেন? এমন খ্যাট খ্যাট কইরা কথা কইতাছো কেন? একটু ভালো কথা আহে না তোমার মুখ দিয়া? পূর্ণা নড়ে চড়ে বসলো, তারপর হেসে বলল, দুঃখিত, এবার বলুন কি দরকার? ব্যক্তিগত প্রশ্ন করতাম আর কি। আমার কোনো ব্যক্তিগত তথ্য নেই। তোমার না, তোমার বড় বইনের, পদ্মজা ভাবির। পূর্ণা উৎসুক হয়ে তাকালো। মৃদুল উসখুস করতে করতে বলল, পদ্মজা ভাবি আর লিখন ভাইয়ের মধ্যে কি কোনো সম্পর্ক ছিল? পূর্ণা জোরে নিঃশ্বাস ছাড়ল। তার ভাব দেখে মনে হচ্ছে মৃদুল কোনো ফালতু প্রশ্ন করেছে। এরপর নির্বিকার কণ্ঠে বলল, না, তবে লিখন ভাই আপারে পছন্দ করত। আপার সাথে ভাইয়ার বিয়েটা কেমনে হয়েছে জানেন? আমির ভাইয়ের কথা বলছো? আমার আবার কি অন্য কোথাও বিয়ে হয়েছে? সোজা উত্তর দিতে পারো না, তারপর বলো। ওই ঘটনাটা না হলে হয়তো লিখন ভাইয়ের সাথেই আবার বিয়েটা হতো, কিন্তু হয়নি, এতটুকুই। লিখন ভাইরে দেখলে মনে হয় তাদের মধ্যে কোনো গভীর সম্পর্ক ছিল, তারপর বিচ্ছেদ হয়ে গেছে। ভাই অনেক ভালোবাসতে পারে। পূর্ণা বড়ই খাচ্ছে তৃপ্তি করে। মৃদুল বিরক্তি নিয়ে অনেকক্ষণ পূর্ণার দিকে তাকিয়ে থাকে, এরপর উঠে দূরে গিয়ে দাঁড়ায়, চারপাশ দেখে। পূর্ণা বাঁকা চোখে মৃদুলকে পা থেকে মাথা পর্যন্ত পরখ করে নেয়। মৃদুলের উপস্থিতি তার হৃদস্পন্দন বাড়িয়ে দেয়, বুক হাঁপড়ের মতো ওঠানামা করে, কিন্তু তা প্রকাশ করার সাহস হয় না। পূর্ণা আরেকটা বড়ই হাতে নিল, তখনই মৃদুল ডাকল, বেআইন। পূর্ণা তাকায়, মৃদুল ঝুঁকে ছাদের মেঝেতে কিছু দেখছে। পূর্ণা উৎসুক হয়ে সেদিকে এগিয়ে যায়। মৃদুল আঙ্গুল দিয়ে দেখিয়ে বলল, রক্ত না? পূর্ণা মৃদুলের মতো ঝুঁকে ভালো করে খেয়াল করলো, তারপর বিস্ফোরিত কণ্ঠে বলল, তাই তো। মানুষের রক্ত না পশুর রক্ত নিশ্চিত হইতাম কেমনে? পশুর রক্ত এখানে আসবে কেন? মানুষের রক্তই কেন আসবে? তাই তো। দুজনেই চিন্তিত হয়ে ভাবতে থাকলো। পূর্ণা বলল, মনে হয় কোনো পাখি শিকার হয়েছে আর রক্তাক্ত অবস্থায় এখানে এসে পড়েছে। তাহলে মরা পাখিটা কই? ধরুন আহত হয়েছে কিন্তু মরেনি, এরপর চলে গেছে। সন্ধ্যা রাত, জোনাকি পোকারা ছুটে বেড়াচ্ছে, ঠান্ডা বাতাস। সেই বাতাসে পাতলা শার্ট পরে লিখন শাহ নারিকেল গাছের নিচে দাঁড়িয়ে আছে। জোনাকি পোকা দেখছে, মাঝে মধ্যে অন্দরমহলের দিকে তাকিয়ে কাউকে চোখ দুটি খুঁজছে। সেদিন হেমলতা ফিরিয়ে দেওয়ার পর সারা রাত বাড়ি ফেরেনি সে, খেতেই বসেছিল। আকাশ কাঁপিয়ে কেঁদেছে, কেউ শোনেনি। স্বপ্ন ভেঙে যাবার মতো কষ্ট দুটো নেই। স্বপ্নে সাজানো সংসার ভেঙে চুরমার হওয়ার দিন ছিল সেদিন। এক সময় ইচ্ছে হয়েছিল পদ্মজাকে তুলে নিয়ে পালাতে, কিন্তু বিবেক সাড়া দেয়নি। পরদিন সকালে উঠেই মা বাবাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। প্রতিটা মুহূর্তেই আফসোস হয়, শুরুতে কেন হেমলতার কাছে প্রস্তাব দিল না সে। পরবর্তী কয়েকটা মাস ঘোরের মধ্যেই কেটেছে, সিনেমা জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল। এরপর জীবনের গতিটা স্বাভাবিক হয়েছে ঠিকই, কিন্তু মন তো ভেঙে গড়িয়েই গেছে। আজও জোড়া লাগেনি। পদ্মজা কি কখনো জানবে ঢাকায় কতবার পদ্মজার পিছু নিয়েছে সে? জানবে কি তার ভালোবাসার গভীরতা? লিখন আনমনেই হেসে উঠল, চোখে জল, ঠোঁটে হাসি।
এ হাসি সুখের নয়, যন্ত্রণার। পূর্ণা অন্দরমহলে আসেনি। পদ্মজা ভীষণ রেগে আছে। আলোক ঘরের বারান্দায় সারাক্ষণ কি করে এই মেয়ে? এর আগেও যখন পারিজা তার পেটে ছিল, পূর্ণা এই বাড়িতে অনেক দিনই ছিল। তখনও মাঝরাত অবধি আলোক ঘরের বারান্দায় বসে থাকত। পদ্মজা শাল গায়ে জড়িয়ে বেরিয়ে আসে অন্দরমহল থেকে। সারাদিন পূর্ণার খোঁজ নেওয়া হয়নি। এখন ধরে ঘরে নিয়ে যাবে। নির্জন থমথমে পরিবেশ। তখন লিখনের কণ্ঠ ভেসে আসে, পদ্মজা। পদ্মজা কণ্ঠটি শোনা মাত্র ভেতরে ভেতরে কেঁপে ওঠে, অপ্রতিভ হয়ে ওঠে। একটা মানুষ কেন তাকে এত বছর মনে রাখবে? কেন অনুচিত আশা করে বসে থাকবে? পদ্মজার রাগ হয়, অস্বস্তি হয়, কষ্টও হয়। প্রার্থনা করে এই মানুষটার জীবনে কেউ আসুক, এসে তার জীবনটা কানায় কানায় পূর্ণ করে দিক, ভুলিয়ে দিক অতীত। পদ্মজা স্বাভাবিক কণ্ঠে বলল, এভাবে রাতের বেলায় ডাকবেন না। পদ্মজা লিখনকে উপেক্ষা করে 2 পা এগিয়ে যায়। জীবন থেকে তো সরেই গিয়েছ। আমি তোমাকে বিব্রত করতে চাই না, তাই সুযোগ থাকা সত্ত্বেও সামনে আসিনি। আজ যখন এসেই পড়েছি, কয়েক হাত দূরে থেকে একটু কথা বললে কি খুব বড় দোষ হয়ে যাবে? লিখনের করুণ কণ্ঠ শুনে দাঁড়িয়ে পড়ে পদ্মজা। লিখন হাসল। সুরগুলি যেন ফিরে এসে প্রাণে মৃদু গুঞ্জন শুরু করে দিয়েছে। পদ্মজার উপস্থিতি এভাবে কাঁপন ধরাচ্ছে কেন? আজকের এই সময়টা সুন্দর, ভারী সুন্দর।